দুর্গাপূজার কারণে 3 দিন পিছিয়ে 15 অক্টোবর চাকসু নির্বাচন। রাকসু পেছালেও কাটেনি সংকট। পোষ্যকোটা ইস্যুতে কমপ্লিট শাটডাউনে অচল ক্যাম্পাস। দেশের প্রথমবারের মতো পাইপলাইনে উড়োজাহাজে ফুয়েল সরবরাহ শুরু। ডিপোতে 2 ঘন্টায় 2.25 লাখ লিটার তেল সরবরাহের সক্ষমতা। নিরাপদ হবে পরিবহন। এবং চোরাচালান চক্রের প্রলোভনে সীমান্তের হতদরিদ্ররা। মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইনে হারাচ্ছেন পা। সীমান্ত জুড়ে সতর্ক বিজিবি। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। দুর্গাপূজার বন্ধের কারণে 3 দিন পেছানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু নির্বাচন। আগামী 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। চাকসুর নির্বাচন কমিশনাররা জানায়, দুর্গাপূজার বন্ধের কারণে 25 সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর প্রচার প্রচারণার জন্য সময় পাওয়া যাবে মাত্র 5 দিন, যা যথেষ্ট নয় বলে জানানো হয়েছে। এছাড়া এই 5 দিনে কমিশনারের পক্ষে নির্বাচনের প্রস্তুতি নেওয়াও অসম্ভব। এজন্য প্রার্থীরা নির্বাচনের সময় পেছানোর আবেদন করেছিলেন। তারই প্রেক্ষিতে 3 দিন পেছানোর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে সভায় আগামী 12 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পোষ্যকোটার প্রতিবাদে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্ধ দাপ্তরিক কার্যক্রমও। ফাঁকা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বন্ধ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। শিক্ষক শিক্ষার্থী সহ রাকসু সংশ্লিষ্টদের দাবি, পোষ্যকোটা আন্দোলন ইস্যু দ্রুত নিষ্পত্তি না হলে 16 অক্টোবর নির্বাচন হওয়া অনেকটাই দুষ্কর। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন গড়িয়েছে তৃতীয় দিনে। পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন ভবনের পাশে অবস্থান নেয় তারা। আন্দোলনকারীদের দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 30 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের আজকে তৃতীয় দিনের মতো শাটডাউন চলছে। দুষ্কৃতিকারীদের বিচার যতদিন বিচার সম্পন্ন না হবে, যতদিন তাদেরকে বহিষ্কার করা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ফাঁকা একাডেমিক ভবন, তালা ঝুলছে লাইব্রেরিতে। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ। একই সাথে 30 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার 4 দিনের ছুটি থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন। প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যেই অযৌক্তিক একটা কোটা নিয়ে আসতেছে, আমি মনে করি যে এটার কারণেই একটা শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার কি অনেক সমস্যা হচ্ছে। আমাদের লাইব্রেরির মতো একটা জায়গা আসলে সেটাও এখন বন্ধ, যে একটা পড়াশোনার জায়গা যেখানে আমরা গিয়ে আসলে শান্তিতে পড়াশোনা করতে পারি। এদিকে নানা টানাপোড়েনে প্রায় 24 দিন পিছিয়েছে রাকসু নির্বাচন। প্রার্থীরা বলছেন, পোষ্যকোটা ও শিক্ষক লাঞ্ছনার বিষয়টির সমাধান না হলে নতুন তারিখেও নির্বাচন আয়োজন নিয়ে আছে শঙ্কা। প্রচারণার যে ব্যাপারটা, সেটা তো স্থবিরতা দেখা দিয়েছে। আর আমরা কার কাছে যাব যদি ভোটার না থাকে? এভাবে বলতে পারি যে আমরা নিরুৎসাহিত হচ্ছি এক কথায়। কারণ আপনারা দেখবেন যে আমাদের রাকসু নির্বাচনটা কিন্তু এই দিয়ে চতুর্থবারের মতো তারিখ পরিবর্তন করা হলো। আর নির্বাচন কমিশন বলছে, আগামী 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত করতে হলে প্রশাসনকে চলমান ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। ক্যাম্পাসে শাটডাউন হয়েছে এবং নির্বাচন করার পরিবেশ বিনষ্ট হয়েছে। তো আমরা প্রত্যাশা করি যে ছুটির পরে ক্যাম্পাস স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে, প্রশাসন সে উদ্যোগ নেবে। অচল অবস্থা নিরসনে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করলেও আসেনি সমাধান। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়। যেহেতু এখন স্থগিত হয়েছে, সব কিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। আর আন্দোলন নিয়ে নির্বাহী কমিটির মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। টোটাল প্রশাসনিক কাজকর্ম সব জায়গায় বন্ধ আছে।
একাডেমিক ভবন বন্ধ আছে। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি এখনও গঠিত হয়নি। কাজ শুরু করেনি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। দেশের প্রথমবারের মতো ডিপো থেকে পাইপলাইনে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের কার্যক্রম শুরু হলো। পদ্মা অয়েলের পতেঙ্গা ডিপো থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি সচিব। মাত্র 2 ঘন্টায় 2.25 লাখ লিটার জেট ফুয়েল সরবরাহ করা হবে ডিপোতে। বিপিসি চেয়ারম্যান বলেন, এতে শুধু খরচই কমবে না, নিরাপদ ও নির্বিঘ্ন হবে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ, কমবে সিস্টেম লসও। সেই সঙ্গে জহুরুল হক ঘাটিতে বিমান বাহিনীর ডিপোতে জেট ফুয়েলের মজুদ করে তোলা সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে 60টি ফ্লাইট ওঠানামা করে। দৈনিক জেট ফুয়েলের চাহিদা প্রায় 2.25 লাখ লিটার। এতদিন চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডিপো থেকে ট্যাগলরিতে করে জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হতো। পরে রিফুয়েলারের মাধ্যমে সরবরাহ করা হতো উড়োজাহাজে। এক্ষেত্রে চাহিদার পুরো জ্বালানি সরবরাহে সময় লাগত প্রায় 12 ঘন্টা। দুর্ঘটনা, ধর্মঘট সহ নানা দুর্যোগে ব্যাহত হতো সরবরাহ। এই সমস্যা নিরসনে পদ্মা অয়েল থেকে ভূগর্ভস্থ পাইপলাইনে সরাসরি বিমানবন্দরের এভিয়েশন ডিপোতে জেট ফুয়েল সরবরাহের প্রকল্প নেয় বিপিসি। এ সময় বিপিসি চেয়ারম্যান বলেন, এতে বছরে সাশ্রয় হবে 4 কোটি টাকা। জ্বালানি তেলের চুরি ও অপচয় কমবে। সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন হবে জ্বালানি সরবরাহ। বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি পর্যন্ত পাইপলাইন বিস্তৃত হওয়ায় বিমান বাহিনীকে তাদের উড়োজাহাজে জ্বালানি নিতে আর বিমানবন্দরে আসতে হবে না। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েল ডিপো এবং বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটিগুলো অটোমেশনের আওতায় আসছে। ইতোমধ্যে আমরা একটা অটোমেটেড ডিপো কুমিল্লাতে স্থাপন করেছি। সো মানুষ মানে আমাদের হাতের স্পর্শর আর সুযোগ থাকবে না বা প্রয়োজন হবে না। আমাদের কন্ট্রোল রুমে বসে আমাদের কর্মকর্তারা এই কাজগুলো পরিচালনা করতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিমানবন্দর ও বিমান বাহিনীর জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ল। ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পেলে বা চাহিদা বাড়লেও জেট ফুয়েল সরবরাহে ঘাটতি হবে না। আজকের এই আধুনিক পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সেই চাহিদা পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে, জরুরি প্রয়োজনে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে এবং কৌশলগত দিক থেকে বাহিনীর প্রস্তুতি আরও সুসংহত হবে। আগামীতে দেশের সব বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প নেওয়া হবে। সেই সঙ্গে সারা দেশে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাপনা অটোমেটেড করা হবে বলেও জানান জ্বালানি সচিব। পর্যায়ক্রমে আমরা আমাদের অন্যান্য বিমানবন্দরগুলিতেও আমাদের সুবিধা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করব। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। 8 ইঞ্চি ব্যাস ও 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ সহ পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 170 কোটি টাকা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। একদিকে মিয়ানমার থেকে গরু, মহিষ ও মাদক বাংলাদেশে আনা কিংবা এপারের সীমান্ত দিয়ে নিত্যপণ্য পাচারের প্রলোভন, অন্যদিকে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইনে জীবনের ভয়ঙ্কর ঝুঁকি। অর্থের লোভে অনেকেই চোরাই পথে পা বাড়াচ্ছেন, যার বিনিময়ে ফিরে আসছেন পঙ্গুত্ব নিয়ে। যদিও সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বিজিবি, তবু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মন্তোষ বেতকের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। শান্ত স্নিগ্ধ প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। মায়াবী এই সৌন্দর্যের প্রতি পদে পদে উৎপেতে আছে মৃত্যু ঝুঁকি। সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার।
তবুও সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরে চলছে গরু মহিষ, মাদক পাচার ও পাচারকারী চক্রের অবাধ বিচরণ। তৈরি হচ্ছে অর্থের লোভে কিছু নিরীহ মানুষের বলি হওয়ার নির্মম গল্প। সীমান্তের ওপার থেকে চোরাই পথে গরু, মাদক কিংবা কাঠ পাচার করে আনা এবং বাংলাদেশ থেকে নিত্যপণ্য পাচারের ঝুঁকি নিতে গিয়ে অনেকেই অজান্তে পা রাখছেন মিয়ানমারের পেতে রাখা স্থলমাইনে। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হচ্ছে জীবন, পরিবারে নেমে আসছে ঘোর অন্ধকার। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ 1 বছর আগে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে স্থলমাইনে হারিয়েছেন 2 পা। প্রায় একই গল্প নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের বাসিন্দা নুরুল আফসারের। চোরাই পথে মহিষ আনতে গিয়ে তিনিও হারিয়েছেন 1 পা। জীবনের ঝুঁকি নিয়ে সামান্য আয়ের জন্য চোরাচালানে জড়ানো এই মানুষগুলো মাইন বিস্ফোরণে হারাচ্ছেন জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু কেন? বাঁশ কতগুলো কাটছিলাম যে বাড়ি চলে আসবো, সেই রকম মনে করেন যে হাঁটার সময় যে বাঁশগুলো কাঁধে নিচে 2 পায়ে গিয়েছে, তারপরে ওই বিস্ফোরণটা হয়েছে আর কি। দৈনন্দিন আহারের জন্য, টাকার জন্য প্রয়োজন আমরা ওখান থেকে কাঠ কেটে নিয়ে বিক্রি করতাম। সীমান্তর ভাড়া নাই, ভাড়ার ভিতর থেকে ওখানেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। ফুড়ে গেছে আর লোকজন চলে গেছে মোস্ট সেরে। তাদের 2-10 মিনিট বাজে ওরা যায় আমার গাড়ি করে আনছে, গাড়ি করে আনি আমার ঢাকা হাসপাতালত, এখানে না ছিল ঢাকা হাসপাতালত 2 মাস ছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে এবং সীমান্তের যে জিরো লাইন, এই জিরো লাইনে আমরা দেখতে পাচ্ছি একটি লাল পতাকা বসানো হয়েছে। এই ধরনের 30টি স্থানকে বিজিবি শনাক্ত করেছে, যেখানে ইতিপূর্বে মাইন বিস্ফোরণে বিভিন্ন সীমান্তের লোকজন আসলে আহত হয়েছেন। স্থল মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি, সীমান্তে সাধারণ মানুষকে যাতায়াতে নিরুৎসাহিত করতে মাইকিং ও ড্রোন নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। এত কিছুর পরও কেবল চলতি বছরেই সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়ে পা হারিয়েছেন। এখন অনেকটা কমে আসছে। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বিগত 1 মাসে কোনো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং আমরা এটা প্রচার অব্যাহত রাখবো। ইনশাল্লাহ এটা জিরো কোঠা নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। বিজিবি ও স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় সচেতনতা বাড়লেও চোরাচালানের প্রলোভনে এখনও অনেকে পা বাড়াচ্ছেন সীমান্তে। স্থানীয়দের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্নহার ঝুঁকির মাত্রা আরও বাড়াচ্ছে বলে মত উপজেলা প্রশাসনের। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদ্রাসা, প্রত্যেক শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা বলছি, আপনারা আপনাদের শিক্ষার্থীর যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন এটা শিকার না হয়, সেভাবে আপনারা বড় করেন একটা জেনারেশন। এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। ব্যক্তিগত লোভের কারণেই অনেকে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে চোরাচালান চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি বিজিবির। মায়ানমার বাংলাদেশি সীমান্তটা, এখানে কোনো ফেন্সিং নাই, তো এই ক্ষেত্রে তাদের যাওয়া আসা ছিল। তো এটা সাম্প্রতিক সময় লোভের বশবর্তী হয়ে গত 3 থেকে 4 বছর এটা বৃদ্ধি পেয়েছিল। বাট আমরা এই বছরের জানুয়ারি থেকে আমরা মাইন বিস্ফোরণ প্রতিরোধে বিভিন্ন ধরনের আমরা সচেতনতামূলক কার্যক্রম এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। প্রশাসন ও বিজিবির সচেতনতামূলক কার্যক্রম কিছুটা ঝুঁকি কমাতে সক্ষম হলেও চোরাচালান চক্র ভেঙে না পড়া পর্যন্ত বান্দরবান সীমান্ত পুরোপুরি নিরাপদ নয় বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন বান্দরবান। পাবনার বেড়ায় নদীঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে 2 পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার 24 ঘন্টা অতিবাহিত হলেও 2 পক্ষের কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেড়ার বৃষালিখায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে হুরাসাগর নদীর বৃষালিখা ঘাটটি নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
5 আগস্ট পরবর্তী স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে আগের পক্ষই ঘাটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। এরপর স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি পক্ষ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এরই জেরে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। গতকালের ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। মাত্র একদিনে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক রোগী। চলতি বছরে জেলায় এখন পর্যন্ত 2155 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে 2046 জন বাড়ি ফিরলেও এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 110 জন। এদিকে ময়মনসিংহে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা। জ্বর, বমিভাব, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা। অন্যদিকে ময়মনসিংহে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ডেঙ্গু ওয়ার্ড চালু করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেন। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডও। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 39 জন রোগী। সাতক্ষীরায় 400 বছরের পুরনো গুরুপুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী গুরুপুকুরের মেলা আয়োজনের দাবি জানান বক্তারা। 1 সপ্তাহের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়। জন্য এখানকার জেলা প্রশাসন, পুলিশ এবং দয়া করি আপনার সময় মতো বুঝতে উঠতে চাই। আইন শৃঙ্খলা ভালো কি মন্দ আমরা জানি না। আইন শৃঙ্খলা শান্তি বিরাজ করছে, সাতক্ষীরা জেলায় শান্তি বিরাজ করছে। বিগত দিনের এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।